চলো একসাথে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্যের আলোকে লাকসাম মনোহরগঞ্জ অবস্থানরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করছেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ড সৈয়দ AKM সারোয়ার উদ্দিন সিদ্দিকী। কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ সংসদীয় আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে দাড়িপাল্লা মার্কার আনুষ্ঠানিক প্রচারণা শুরু আগে ২২ জানুয়ারি দুপুর ১টার সময় লাকসাম দৌলতগঞ্জ বাজার প্রধান নির্বাচনী অফিস লাকসাম উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেন। এই সময় উপস্থিত ছিলেন জয়নাল আবেদিন পাটোয়ারি সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই সময় আরও উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার সেক্রেটারি মোহাম্মদ শহীদুল্লাহ। পরিচালনা সভায় বক্তব্য রাখেন লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম। একেবারে শেষ প্রান্তে এসে আমাদের থেকে ইসলামী আন্দোলন নামে একটি দল বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে ওনারা মূলত প্রকৃত ব্যাপারটা আপনারা সকলেই জানেন যে আসল সমাজতাতে ওনাদের চিন্তার সাথে একটা গ্যাপ ছিল, কিন্তু ওনারা বড় একটি কথা আমাদের ব্যাপারে বলেছে, সেটা হচ্ছে আমরা আমাদের যে শরিয়া আইন এর থেকে আমরা আমাদের লক্ষ্য ছিল। আসলে বিষয়টা আমি প্রথমে আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই, তারপর আমি দু একটি কথা বলে শেষ। আপনারা জানেন যে আল্লাহ রাসূল 23 বছর নবুয়তি জিন্দেগিতে যে শরিয়া আইনের যে প্রেক্ষিতটা এটা একদিনে কার্যকর হয় নাই। আরবদের তিনটা মানে অত্যন্ত আকর্ষণীয় বিষয় ছিল, একটা ছিল মদ, একটা ছিল নারী, একটা ছিল যুদ্ধ। ইসলাম মদকে পর্যায়ক্রমে নিষিদ্ধ করেছে, এটা আপনারা ভালো করে জানেন। শরিয়া আইনের যে পূর্ব যে এনভায়রনমেন্ট গুলা, আমরা এই এনভায়রনমেন্ট রেডি করার জন্য এই দেশে জামাত ইসলামী 80 বছর থেকে যে কাজ করছে। আমরা 2001 সালেও ক্ষমতা গিয়েছিলাম, সেখানে 2 জন মন্ত্রী আমাদের দলের ছিল, কিন্তু স্টেক হোল্ডার আমরা ছিলাম না। সেখানে একটা সেকুলার দল স্টেক হোল্ডার ছিল, সেখানে আমরা কোনো শরিয়া আইন প্রয়োগ করতে পারি। কেন পারে নাই? আমরা একটা সেকুলার দলের সাথে আমাদের অ্যালায়েন্সটা ছিল, কিন্তু আমরা শরিয়ার কিছু বিষয় আমরা মেসেজ দিয়েছি। আমরা যখন সত্যকের কথা বলতাম তখন আমাদেরকে জনগণ বলতে যে 1500 বছর আগে উমরের মতো খলিফা সৎ ছিল, ওসমানের মতো খলিফা সৎ ছিল, এই যুগে কেউ সৎ থাকবে না। রাষ্ট্র ক্ষমতা পেলে মসজিদের ইমামরা সৎ থাকে, তাদের কাছে কেউ টাকা নিয়ে আসে না, ঘুষ নিয়ে আসে না। কিন্তু আমরা এটাকে প্রমাণ দিলাম যে আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় 5 বছর চালাইছে, তারা দুর্নীতি করে নাই। সুতরাং 1500 বছর পরেও শরিয়া আইনের মাধ্যমে সৎ লোকের নেতৃত্বে সৎ প্রশাসন সম্ভব, এটা আমাদের একটা এভিডেন্স ছিল। কিন্তু আমরা এখানে পরিপূর্ণ শরিয়া স্ট্রাকচার দিতে পারি। আমাদের এই পর্যন্ত বিভিন্ন টার্মে 50+ এমপি নির্বাচিত হয়েছে, তারাও তাদের কর্মতৎপরতার ক্ষেত্রে সততা নিদর্শন দিয়েছে। সৎ নেতৃত্ব এটা শরিয়ার একটা গুরুত্বপূর্ণ উপাদান। সমাজের ন্যায় বিচার শরিয়ার একটা গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের যে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান যেখানে নির্বাচিত হয়েছে, সেগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সততা। জামাত ইসলামী এই মুহূর্তে যে ইলেকশনটা যাচ্ছে, সেটা জামাত এককভাবে যাচ্ছে না, এটা অ্যালায়েন্সের মাধ্যমে। এখনো 10টা জোট আছে, সেখানে ইসলামী দল সবগুলা নয়, সেখানে সেকুলার দল আছে, তাদের এজেন্ডা শরিয়া নয়। তা আপনি এই দলকে নিয়ে এই মুহূর্তে ক্ষমতা গেলে আপনি শরিয়া আইন বাস্তবায়ন করতে পারবেন না। কিন্তু কিছু জিনিস যে আমাদের কমিটমেন্ট আছে, এগুলা পার্ট অফ শরিয়া। আমাদের বর্তমান বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে, এর অনেক কিছু শরিয়ার সাথে সাংঘর্ষিক, কিন্তু এর অনেক কিছু শরিয়ার সাথে সামঞ্জস্য। যেমন আমাদের যে দুদক রাষ্ট্রীয় কাঠামোর একটা অংশ, দুর্নীতির বিরুদ্ধে, এটা শুধু রাষ্ট্রের একটা আইন, এটা শরিয়ারও একটা কি আইন, দুর্নীতি মুক্ত সমাজ। আমাদের সৎ লোকের শাসনের কথা বলি, এটা শরিয়ারের একটা আবেদন। মানে বেসিক শরিয়ার কিছু আইন আমরা এখন প্রয়োগ করতে, যেমন সোরে হাত কাটা আইন, কালকে ক্ষমতা গেলে আমরা বাস্তবায়ন করতে পারবো না। যারা কাদের প্রকাশ্য পাথর নিক্ষেপ করে হত্যা আমরা বাস্তবায়ন করতে, এগুলার সাথে কনস্টিটিউশনাল চেঞ্জের বিষয় আছে। রাষ্ট্রের জনগণ এটা চাওয়ার বিষয়তে এটা আরো সময় সাপেক্ষ, কিন্তু এর অর্থে জামাত তার সংবিধান, দলের সংবিধান পরিবর্তন করে জামাত আল্লাহর আইন এবং সত্যকের শাসনের যে ঘোষণা, এর থেকে সরে এসেছে। সুতরাং এই একটা ভুল মেসেজ, মানে যাতে জনগণের কাছে না যায়, এই জন্য আমি আপনাদের সহায়তা চাই। সম্মানিত ভাইরা, আমাদের আজকে আপনাদের সাথে কাউন্সিলিং এর বেসিক হচ্ছে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে জুলাই যুদ্ধের যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, আমরা যেটাকে সেকেন্ড স্বাধীনতা বলি, সে প্রত্যাশিত নির্বাচন এখন অতি নিকটে। আমরা যদি দিন গুনি অল্প কয়েকটা দিন, আমরা যদি সেই আগের অবস্থা ফিরে যাই, আবার নির্বাচনের নামে সন্ত্রাস,
কালো টাকা ছড়াছড়ি, কেন্দ্র দখল, তারপরে দিয়া জাল ভোট, তাহলে এই এতগুলা শত শত শহীদের রক্তের কোনো মূল্য থাকতেছে না। সুতরাং কাদের দ্বারা এই সুষ্ঠু নির্বাচন সম্ভব? যে সমস্ত অর্গানগুলো এর মধ্যে আপনার একটা গুরুত্বপূর্ণ অর্গান। আমাদের প্রশাসন তারা মুখে বলতেছে তারা 100% অঙ্গীকারবদ্ধ, কিন্তু আমরা গত তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত যে ব্যর্থগুলো আমরা বারবার তাদের নলেজে দিচ্ছি, কিন্তু তাদের তাদের পক্ষ থেকে যে পদক্ষেপ এতে আমরা স্বস্তি নিশ্চিত হতে পারছি না। এই জন্য আপনারা যেহেতু সমাজের দর্পণ, আপনাদের মাধ্যমে অসঙ্গতি গুলা, গ্যাপ গুলা আপনারা যদি দৃষ্টি আকর্ষণ করেন, তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা থাকবে, এবং এই প্রত্যাশাটা আমরা আপনাদের কাছে কামনা করছি। সম্মানিত ভাইরা, আমাদের মাধ্যমে যদি কোনো গ্যাপ হয়, আপনারা আমাদের দৃষ্টি আকর্ষণ করবেন, প্রয়োজনে আমরা সেটা সতর্ক না হলে এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন, এটা আমাদের অকপটে স্পষ্ট। এরপরে যে বক্তব্যটা, আমরা এখন 10 পার্টি অ্যালায়েন্সের আমাদের যে কমিটমেন্টটা, আমাদের প্রথম রয়েছে আমরা একটা দুর্নীতিমুক্ত একটা প্রশাসনিক কাঠামো আমরা A to Z দাঁড় করাতে চেষ্টা করব। আমরা দুর্নীতিটাকে এই দেশে একবারে জাদুঘরে পাঠিয়ে দিতে চাই, এটা আমাদের নৈতিক অঙ্গীকার। এরপরে বৈষম্য মুক্ত একটি সমাজ কাঠামো, এরপরে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আপনি দেখেন সমাজে আজকে ম্যাক্সিমাম মানুষ আজকে সমাজে বিচারের দ্বারস্থ হয়, কারণ কোর্ট কাছারিগুলো যে দীর্ঘসূত্রিতা, এই জন্য কিন্তু সমাজে আজকে প্রহসন হচ্ছে, যার কারণে মানুষ এখানে আশ্বস্ত হচ্ছে না। এরপরে অনেকেই অন্যের উপর জুলুম করতেছে বিভিন্ন ভাবে, মজলুমের নিরম আহাজারি, এটাকে আমরা প্রশমিত করবো। এরপরে আমাদের যে প্রজন্মের জন্য যে এনভায়রনমেন্টটা, এটা মোটেই পজিটিভ না। একটা সুষ্ঠ সমাজ, একটা সুষ্ঠ চরিত্র নিয়ে একটা আমাদের প্রজন্ম বেড়ে ওঠার কোনো এনভায়রনমেন্ট আমরা দিতে পারছি না। এই জিনিসগুলো আমরা এনশিওর করব। আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবো। কল্যাণ রাষ্ট্র মূলত শরিয়া রাষ্ট্রের একটা প্রাথমিক ধাপ, বা এটাকে ব্যাকগ্রাউন্ড বলতে পারেন, একটা শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠার প্রাথমিক ধাপ। আমরা মানুষের চিন্তা চেতনা মানসিকতা, আমরা যাতে ইসলামাইজেশন তৈরি হয়, পরোপকারের মনোবৃত্তি, মূল্যবোধ তৈরি হয়, এই প্রচেষ্টা আমরা করি। এরপর সর্বশেষ যে কথা আসি, লাকসাম মনোহরগঞ্জ, এটা একটা আমাদের যে গুরুত্বপূর্ণ জনপদ লাকসাম। এখানে দৌলতদিন বাজার, ব্রিটিশ আমল থেকে এই বাজারের ঐতিহ্য আছে। এখানে রেলওয়ে জংশন, বাংলাদেশের একটি বিখ্যাত রেলওয়ে জংশন। এখানে ডাকাতিয়া নদী বাংলাদেশের একটা উল্লেখযোগ্য নদী। এই নদী তার নাব্যতা হারিয়ে ফেলেছে। আমরা এই লাকসামের জংশনের ঐতিহ্যকে ফিরানোর জন্য আমরা লাকসাম থেকে একেবারে কোনাকুনি ভাবে আমরা নারায়ণগঞ্জের একটি রেল লাইন প্রতিস্থাপনের জন্য আমাদের চিন্তা আছে, অঙ্গীকার আছে, প্রচেষ্টা থাকবে ইনশাল্লাহ। আমরা ডাকাতিয়াকে পুনর্খননের মাধ্যমে দুপার দৃষ্টিনন্দন করে আমরা নদীর নাব্যতা এবং এখানে নৌযান চলাচলের ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। আমরা লাকসামকে জেলা বাস্তবায়নের জন্য আগ থেকে কাজ করছে আমাদের অ্যাডভোকেট বদিউল সুজন ভাই, তিনি এই বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, তিনি দীর্ঘদিন থেকে কাজ করছেন, এবং প্রশাসনে আমাদের এটা দাবি আমরা এই বিষয়টা বাস্তবায়নে সোচ্চার ভূমিকা রাখবো। মনোহরগঞ্জকে একটা আধুনিক উন্নত পৌরসভা রূপান্তর করে মনোহরগঞ্জকে আমরা একটা সুন্দর নগরীতে পরিণত করার চেষ্টা করব। আমরা নাতেরকোট আলাদা একটা উপজেলা বাস্তবায়নের জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ। আমরা কেউ বলে লাকসামের এমপি হওয়া, মনোহরগঞ্জের এমপি, আমরা এই বিভাজনটা চিরতরে মুছে দিব। আমার বাড়ি কোথা সেটা বিবেচ্য বিষয় না। আমি যদি এই 9 নির্বাচনী আসনে নির্বাচিত হই, এই আসনের প্রতিটি ইঞ্চি জায়গায় আমার জন্ম, আমি এখানে ইনসাফপূর্ণ শাসন প্রতিষ্ঠা করব। এখানে যৌক্তিক যেখানে যে চাহিদা, যে আমার বাড়ি লাকসাম অথবা মুজাফফরগঞ্জ, এই জন্য মনোহরগঞ্জবাসীর উন্নয়ন থেকে বঞ্চিত হবে, এই ধরনের বৈষম্য, যে বৈষম্যহীনতার জন্য, যে বৈষম্যের বিরুদ্ধে জুলাই যোদ্ধারা শহীদ হয়েছে, এই ধরনের বৈষম্যের পুনরাবৃত্তি হবে না ইনশাল্লাহ। আমরা এটা অকপটে স্বীকার করি, মনোহরগঞ্জ লাকসাম থেকে অনেক অবহেলিত, এটা জল এলাকা হওয়ার কারণে এখানে আমরা এটাকে বেশি প্রায়োরিটি দেব। আমরা একটা সমান্তরাল গতিতে আমরা এই দুই এলাকার উন্নয়নকে একটা সমান্তরাল গতি দিয়ে, যাতে এখানে পার্থক্য খুঁজতে না পাওয়া যায় যে লাকসামের এমপি হওয়ার কারণে মনোহরগঞ্জ অবহেলিত, এই জিনিস না দৃষ্টিকোটের হওয়ার দৃষ্টিতে ধরা পড়ে। এখানে আমরা ইসলামের যে সাম্যের নীতি, ইনসাফের নীতি, বাস্তবতার নীতি, সেটা আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমরা এখানে কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা শিল্প কারখানা গড়ে তোলার চেষ্টা করব। এখানে বিসিক শিল্প নগরী করা যায়, আবার ইপিজেড করা যায় কিনা, এই ব্যাপারে আমাদের চিন্তা আছে।
নওয়াব ফয়জুল হক চৌধুরানীকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি, এই জাদুঘরকে আধুনিকায়ন করার জন্য, উন্নত করার জন্য এবং তার নামে একটা স্বতন্ত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা পদক্ষেপ নেব। এখানে একটি 500 হাসপাতাল এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য আমরা ভূমিকা পালন করব। বিশেষ করে আমাদের প্রজন্মদের যাতে চরিত্র নষ্ট না হয়, তারা যাতে ড্রাগ এডিক্টেড না হয়, মাদকের যে অবাধ চোরাচালানি, এটাকে আমরা লাকসাম বনাম থেকে চিরতরে রুদ্ধ করে দেব ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রজন্মরা যাতে একটা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ বেড়ে ওঠার, সেটাকে আমরা নিশ্চিত করবো, শিক্ষার পরিবেশ। সম্মানিত ভাইয়েরা, আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে কল্যাণ রাষ্ট্রের পরে ইসলামী রাষ্ট্র। এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে এনশিওর করবো। এক্ষেত্রে আপনাদের যে মিডিয়া, আমরা দেখি যে মিডিয়ার কল্যাণে আমরা কি করতে পারি। এখানে সাইড আমরা কিছুদিন আগে মনোরগঞ্জ মিডিয়ার সাথে কথা বলেছি, তাদের রিকোয়ারমেন্ট গুলো আমরা শুনেছি। আমরা আপনাদেরটা শুনবো, আপনাদের যে বাস্তবতা, সেখানে আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারি সেটা আমরা আমাদের এজেন্ডা অন্তর্ভুক্ত করবো এবং আমরা আপনাদের কল্যাণে কি করতে পারি সেটা আমরা একটা পদক্ষেপ দেবো ইনশাআল্লাহ। আমরা দেখি যে মিডিয়ায় যারা কাজ করে তারা তাদের পত্রিকা থেকে ওই ধরনের সম্মানই পায় না। তারা কেউ আহত হলে, অসুস্থ হলে, তাদের পারিবারিক সমস্যা হলে তাদের পাশে দাঁড়ানোর কেউ নাই। এর জন্য আমরা স্থায়ীভাবে এই মিডিয়ার জন্য আমরা একটা কি করতে পারি, এটা আপনাদের সাথে পরামর্শ করে আমরা এই ক্ষেত্রে পদক্ষেপ নেব। সম্মানিত ভাইয়েরা, আপনাদের সাথে আরো কথা হবে, দেখা হবে, সময় একটা বেজে গেছে। আপনাদের কথা শুনবো, এরপর আবার নামাজ পড়বো। এই জন্য আমি কথা দেখিয়ে করছি না। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে অল্প সময়ের আহ্বানে আপনার লাকসামের যাদের কর্মরত আপনার মিডিয়া আছেন, যারা এখানে এসেছেন, জামাত ইসলামের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা অত্যন্ত ব্যস্ত, এরপর আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আবারও আমি আপনাদের এই নির্বাচনের কর্মযজ্ঞ যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে হয়, আসন্ন নির্বাচন যাতে সুন্দর হয়, সকল চক্রান্ত ষড়যন্ত্র থেকে যাতে জাতি মুক্ত থাকে, এই প্রত্যাশিত নির্বাচন যাতে হয় এবং বিশেষ করে লাকসাম মনোরঞ্জন আসন স্পেশালি আমরা দোয়া করি কোনো মায়ের বুক যাতে খালি না হয়, কোনো ভাই যাতে আহত না হয়, সবাই যাতে শান্তিপূর্ণ ভোট দিতে পারে। জনগণ যাকে বেছে নেবে আমরা তাদেরকে সেলিব্রেট দিব ইনশাআল্লাহ। আমরা একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাদের নিকট আবারও সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।